বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য, বিশেষ করে রমজান মাস শুরু হয়েছে এবং রমজানের অর্থনীতি এবং এরপরে ঈদ সামনে এবং সেটাকে ঘিরে একটা বড় অর্থনীতি আমাদের এখানে ক্রিয়াশীল। সো রমজানের অর্থনীতি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আবুল মজিদ, এবং আমার ডানে রয়েছেন ব্যবসায়ী নেতা বা বাংলাদেশে এই মুহূর্তে জাপানি ইনভেস্টরদের অ্যাডভাইজার হিসেবে তিনি কাজ করছেন, এপিসিসি সহ নানা ট্রেড বোর্ডের নেতৃত্ব দিয়েছেন নানা পর্যায়ে মিস্টার আব্দুল হক আমার ডানে। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমার যদি মনে পড়ে ডক্টর মজিদ, আপনার সঙ্গে ঈদের অর্থনীতি নিয়ে আমরা একাধিকবার সম্ভবত তৃতীয় মাত্রায় করেছি। এবার একটু রমজানের শুরুতে রমজানের অর্থনীতি নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাই। দুটোভাবে আমরা আলোচনাটা, রমজান মাস মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বিষয়গুলোতে কনসার্ন থাকে, একটা হচ্ছে দ্রব্যমূল্য, আরেকটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটাও আবার অর্থনীতির সঙ্গে, অর্থনৈতিক ক্রিয়াকর্মের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি কী দেখছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই প্রথম রোজা। ধন্যবাদ। এটি একটি সুন্দর একটা প্রসঙ্গ বিষয়, কেননা আমরা যখন আমাদের অর্থনীতিকেই নিয়ে বেশি ভাবতেই হচ্ছে বর্তমান সময়ে, কারণ অর্থনীতি অ্যাকচুয়ালি সকল কিছুর কিন্তু চালিকা শক্তি। অর্থনীতির বৈষম্য বা অর্থনীতির বিষয় নিয়েই কিন্তু এত আন্দোলন, এত কিছু, এত চেষ্টা, এত প্রচেষ্টা, সব কিছু। ঠিক সেই সময় মাহে রমজানের আগমন, পুরো মাসটা ধর্মীয় দিক থেকে তো বটেই, অবশ্যই অর্থনৈতিক দিক থেকে একটি কর্মচাঞ্চল্যের মাস স্বাভাবিকভাবেই। কেননা এটা সারাদিন কৃচ্ছ্রতা সাধনের পরে সন্ধ্যাবেলা যে ইফতারি এটা খাওয়া হয়, দেখা গেছে সারাদিন না খেতাম তার চেয়ে বেশি খাওয়া হয়ে যায় ওই ইফতারিতে। এবং অন্যান্য দেশে আমি আজকে সকালেও দেখছিলাম, অন্যান্য দিন ওই গরুর গোশের দোকানদারের ওখানে যে ভিড় হয় তার চাইতে আজকে বেশি ভিড়। মনে হলো যে রমজান শুরু হচ্ছে বা শুরু হয়ে গেছে, এই জন্যেই তার কেনা বেচাও যেন বেড়ে গেছে আর কি। অর্থাৎ মানুষ সারা বছর, যেটা ধর্মীয় ব্যাখ্যাতেও আছে, পুরো 11 বছর আপনার শরীরের যে সমস্ত যা হয় সেগুলোকেই একটা এক্সারসাইজ। মাহে রমজানটা হচ্ছে এক ধরনের এক্সারসাইজ, এবং সেই এক্সারসাইজেই মেন প্রধান বিষয়টাই থাকে খাদ্যদ্রব্য। এই জন্যই বিশেষ বিশেষ ধরনের আইটেম লাগে, খেতে হয়। এই সময় যতই যে যা বলুক, বেগুন আর ওই কী বলে শসার দাম, এই দুটোর দাম বেড়ে গেছে। এই যে কথাটা এর সাথে খুব সম্পৃক্ত, কারণ মনে হয় যেন বেগুনি ছাড়া ইফতারি হচ্ছে না, শসাটা খেতেই হয়। তো সব কিছু মিলেই কিন্তু এটা সংস্কৃতির সাথে, এটা অনুভূতির সাথে, এটা অভ্যাসের সাথে জড়িত, যে রোজার সময় অন্য মাসগুলো চাইতে একটু সবাই মিলে পরিশীতলের সুন্দরভাবে, একটু সামাজিকভাবে সুন্দরভাবে তারা থাকতে চায় আর কি। এবং এর সাথেই আপনি অবশ্যই বলেছেন আইন শৃঙ্খলার ব্যবস্থাটা, কেননা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজ পড়া, যাওয়া আসার সব কিছুর ক্ষেত্রে যদি মাথায় দুশ্চিন্তা থাকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকমতো, তাহলে এটা দ্রব্যমূল্যের সরবরাহের উপরেও, আপনার নিত্য নৈমিত্তিক জীবনযাপনের উপরে, এবং ঈদকে সামনের আর্থিক লেনদেনও সেটা তো আরও পরে আসছে। এটা পরে আসছে বলি না, আমার মনে হয় প্রথম রোজার থেকে এটা শুরু হয়। রোজার শুরু মানে ঈদেরও শুরু, এই ধরনের একটা ব্যাপার আসে। আপনি ট্রাফিক জ্যাম দেখবেন, আরও বেশি কেনাকাটা হবে। অলরেডি দোকানদারেরা আগের মালামাল সব সরবরাহ নিয়ে এসছে, মানে পুরো সময়টাই কিন্তু একটি চাঞ্চল্য চলবে, অর্থনৈতিক চাঞ্চল্য চলবে। এইটাকে ঠিক মতন ম্যানেজ করতে পারা বা ম্যানেজের মধ্যে থাকাটাই হবে আমাদের অর্থনীতির পরবর্তী সময়গুলোর একটা গতিবিধির কিন্তু একটা, আপনি একটা ইউ ক্যান টেক ইট দ্যাট ইট ইজ এ চান্স, ইট ইজ এ পয়েন্ট দ্যাট ইউ ক্যান মেক ইউর ইকোনমি এটা ইয়েতে। কারণ যে রমজানের পরে যে এটা ঈদের যে উদযাপন, এই রমজানের সবচেয়ে একটা বড় অন্যতম অনুষঙ্গ হচ্ছে কিন্তু জাকাত দেওয়া, সাদাকা এবং জাকাত দেওয়া। এই ব্যাপারেই কিন্তু প্রত্যেকের হিসেব কিতাব কষা, তারপরে কারে দেওয়া হবে, কারা পাবে, এই ব্যাপারগুলো কিন্তু এটাও কিন্তু এর সাথে সংযুক্ত। হ্যাঁ, মাহে রমজানে শুধু রোজা রাখা না, এর সাথে জাকাত দেওয়ার ব্যাপারটাও এই মাসের সাথে সংশ্লিষ্ট আর কি। আর আরও কয়েকটা জিনিস দেখা যায়, এই মাসেই বরং বেশি মানুষ ওমরায় যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এখানেও একটা ফরেন কারেন্সি ব্যবহার বা যাতায়াতের, যোগাযোগ, পরিবহনেরও একটা বিরাট ব্যাপার এর সাথে জড়িত আছে। কারণ অন্য সাধারণ হজের সময়ের চাইতেও নাকি দেখা যাচ্ছে যে এটা যেহেতু সহজে যাওয়া যায়, তাড়াতাড়ি আসা যায়,
এবং এটা তাৎপর্যপূর্ণ মনে করে। সেই জন্যই এটা আমার মনে হয় হজের মৌসুমের মতোই এই রমজানের সময় ওমরা করবার একটা বিশেষ আসে, যেটার সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যাপারটা বেশ জড়িত। আর একটা পয়েন্ট হচ্ছে যে এই রোজার প্রায় 15 দিন পরের থেকে ঈদের যে বিষয়টা আসবে সেইটার সাথে আপনার কার্ড মার্কেটের টাকার ব্যাংকের লেনদেনের উপরেও একটা চাপ পড়বে। তারপরে সেইটাকে আবার জোগাড় করার জন্য একটা ব্যবস্থা পড়বে, এবং আরও বেশ কিছু বিষয় আসবে, যেমন বোনাস দিতে হবে সবাইকে। বোনাস এই মাসে 2 বার বেতন হবে, এটা স্বাভাবিকভাবে। মার্চ মাসে কিন্তু 2 বার বেতন হবে। একটা তো এই প্রথম দিকে এটা হবেই, আর একটা শেষের দিকে সে দাবি তুলবে, এবং এটা স্বাভাবিকভাবেই, নইলে ঈদ করতে পারবে না এই কথা মনে করি। অর্থাৎ এটা এমন একটা মাস এটা যেটাতে ডবল পেমেন্ট হবে, প্লাস একটা ইনক্রিমেন্ট, এই কি বলে বোনাস যাবে, 3টা বেতন একসাথে এই অর্থনীতিতে আসবে। তো সুতরাং ওইটার সাথে জড়িত হবে কেনাকাটা, বেচাকেনা। এখন যদি ব্যবসায়ীরা বা আমার সরবরাহ যদি ঠিক রাখতে হয়, ঠিক থাকতে হয়, এবং যদি এখানে কোনো প্রকার ওই যে অ্যাডাল্টারেটিং ফুড দিয়ে এইটা চাহিদাকে মেটানোর চেষ্টাগুলো যদি না থাকে, তাহলে কিন্তু এটা একটা কিন্তু স্বচ্ছভাবে ব্যবসা বাণিজ্য করবার একটা অন্যতম মৌসুম এবং সুযোগ। সেটাকে কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটার উপরেই, এবং ব্যাংকিং ব্যবস্থারও টাকা পয়সার লেনদেনের ব্যাপারও, যেমন আজকাল তো আপনার অনলাইনে সুন্দর সিস্টেম হয়েছে, আপনি অনলাইনে টাকা পাঠাতে পারছেন গ্রামে। এই সময় কিন্তু টাকা পয়সারও খুব লেনদেনও খুব বেড়ে যায়। এবং ওনার বিখ্যাত সেক্টর পরিবহন সেক্টরেও কিন্তু এই রোজার সময় এবং রোজার পরে যে ঈদ, এটা কিন্তু পুরো সময়টাই কিন্তু পরিবহন খাতেও একটা কিন্তু তেজি ভাব দেখা যায়, লক্ষ্য করা যায়, কারণ মানুষ যাতায়াতে করতে পারেন। এবং সাম্প্রতিককালে আপনি আরও একটা জিনিস দেখবেন যে আজকাল সেহেরিরও একটা কালচার গড়ে উঠছে, যে সেহেরিটা ভালো করে খেতে হবে, অন্য সময় রোজা থাকে, রেস্টুরেন্ট খোলা থাকে, বাইরে গিয়ে সেহরি খাওয়ার একটা প্রবণতা শুরু হয়েছে। ব্যবসার উপরও একটা প্রভাব ভালোভাবে, অর্থাৎ আমি মনে করি এবং সেহরির পার্টি, ইফতার পার্টি হওয়ার ব্যাপারটা এখন অবশ্য রাজনৈতিক কর্মকাণ্ডটা অন্য ধরনের, নইলে এই শুধু ইফতার উপলক্ষেই যে রাজনৈতিক যেটা, তারপরে এই যারা কেন্দ্রীয় নেতা তারা সবসময় এই সময় গ্রামে যেতে চান, তাদের সাথে মিশতে, অর্থাৎ একটা মোবিলিটি আসে। এই মোবিলিটিটাকেই আমি মনে করি লেট আস টেক ইট অ্যান অপরচুনিটি টু কারেক্ট আওয়ার ইকোনমি, ইন দ্য সেন্স যে সরবরাহে যে জটিলতাটা হয়ে আছে, যার জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কিংবা এই যে চাঁদাবাজি বা এটা ওটা করে এটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, অন্তত ধর্মীয় মূল্যবোধের দিক থেকেও রোজার সময়ও অন্তত অলরেডি আমাদের একজন উপদেষ্টা সেদিন বলেছেন যে অন্তত রোজার সময় আপনি একটু সংযম পালন করেন আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। কিন্তু আবার ওনারাও হয়তো মনে করেন যে এই একটা সুযোগ পেয়েছি, এই সময় করব। এই দুটোর ভিতরে একটা সমন্বয় হওয়া দরকার। আজ বাবার আপনার কাছে মিস্টার আব্দুল হক। জি, অনেক ধন্যবাদ। রমজান মোবারক। সারা বছর যারা আজকে রমজানে আমরা বেঁচে আছি তারা সৌভাগ্যবান। গত বছর যারা ছিলেন অনেকে আজকে পৃথিবীতে নাই, আগামী বছর আমরা পাবো কিনা জানি না। তো তৃতীয় মাত্রার লাখো লাখো দর্শক শ্রোতা যারা দেশে বিদেশে আছেন সবাইকে সালাম এবং রমজানের শুভকামনা জানাচ্ছি। তো যে আলোচনা করলেন আমাদের ডক্টর মজিদ স্যার, অ্যাকচুয়ালি রমজানকে ঘিরে অর্থনীতিতে বাংলাদেশে কিন্তু সারা বছরের মধ্যে একটা বিশেষ প্রবণতা তো অবশ্যই আছে। বিশেষ করে কতগুলো ব্যবসা কিন্তু শুধু রমজান মাসেই হয়, অনেকটা বলতে পারেন যে এক মাসে যা ব্যবসা হয় সারা বছর তা হয় না। স্পেশালি পোশাক আশাক, ড্রেস, অ্যাপারেলস, এবং একদম যে গরিব সেও কিন্তু ঈদের সময় একটা জামা কেনার চেষ্টা করবে, বাজেট করে রাখার চেষ্টা করে। সেই অর্থে রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইকোনমিটার তাৎপর্য অনেক। এখন আমাদের যে সংস্কৃতি কিংবা আমাদের যে আচরণ, তাতে দেখা যায় একটা শ্রেণী রমজান ঘিরে কিংবা একটা মুনাফা করার একটা প্রবণতা দেখা যায়, যেটা অনেকটাই নির্ভর করে শাসনের উপরে, নিয়ন্ত্রণের উপরে। কঠোর শাসন থাকলে মুনাফাখোররা কিংবা মুনাফাকারীরা সাবধান থাকে, শাস্তি নিশ্চিত করলে কিন্তু সেটা সম্ভব। যে যখন অপরাধী কিংবা কোনো সমাজ বিরোধী, রাষ্ট্রবিরোধী, জনগণের বিরোধী কার্যকলাপ হয়, তখন যদি সেটাকে আপনি দণ্ডিত করতে না পারেন তাহলে কিন্তু মণ্ডিত হবে, সে তখন আসন গেড়ে বসবে। তো অতীতে আমরা দেখেছি যে রাষ্ট্র যখন
রাজনৈতিক দল, রাষ্ট্র, প্রশাসন, এমনকি বাহিনীগুলো সব একাকার হয়ে যায় বিচার ব্যবস্থা, তখন কি ভয়ঙ্কর অবস্থা হয়। 24 সালে তো আমরা সেটা দেখলাম। তো সেখান থেকে মানুষের যেটা প্রত্যাশা, সাধারণ মানুষ কি চায়, খুব বেশি কিছু চায় না। সে জীবন এবং মালের নিরাপত্তা চায়, কোথাও যাচ্ছে ঠিক মতো যেন যেতে পারে জিনিসটা চায়। যেমন আমি আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলবো যে এখন থেকে যদি হাইওয়ে পুলিশ অ্যাক্টিভ হয়, স্থানীয় প্রশাসনগুলো, জেলা প্রশাসনগুলো অ্যাক্টিভ হয়, তাহলে চিহ্নিত যে জায়গাগুলো আছে যেখানে জট হয়, ট্রাফিক জ্যাম হয়, যেমন ঢাকা চট্টগ্রাম রোডে আমরা প্রায়শ দেখি এই নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ কিংবা মুগদাপাড়া এই এলাকাটায় হয়। তারপরে হলো একটু পরে গিয়ে টোল প্লাজাগুলোতে হয়, এবং ওই পারে আপনার চান্দিনাতে হয়, ব্যাপকভাবে জট হয়ে যায়। এগুলা পুলিশ, পরিবহন শ্রমিক কিংবা মালিক সমিতিগুলো এবং স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন মিলেই কিন্তু বিশেষ ব্যবস্থা নিলে পর অনেক সময় আননেসেসারিলি দেখা যাচ্ছে শুধু একজনের কারণে পুরো রাস্তা, একটা মহাসড়ক, অর্থনীতির সুনিত ধারা বলা যেতে পারে, স্টপ হয়ে থাকে। কেন হলো কেউ বলতে পারে না। অতএব কোনো জট হলে সেটা যেন কেন্দ্রীয়ভাবে হাইওয়ে পুলিশ আজকে ইন্টারনেটের মাধ্যমে কিংবা ফেসবুকের মাধ্যমে 5 মিনিটের মধ্যে জানাতে পারে যে অমুক জায়গায় এরকম জ্যাম হচ্ছে, দেখেন কেন হয়েছে, কেন হলো, জবাবদিহি করা, পুলিশকে জবাবদিহি করা প্রতিটা জায়গায় যে ওইখানে কেন জট হয়েছে এটা 2 মিনিটের বেশি হলে জানাতে হবে। এটা কোনো ব্যাপার না, কিন্তু এটা কেন্দ্রীয়ভাবে ঢাকা থেকে হতে পারে, জেলাগুলো থেকে হতে পারে, জাস্ট চাই কিনা আমরা। তো এটা একটা আমার কাছে মনে হচ্ছিল যে আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে বলি। তারপরে গভর্নর মহোদয় বলছিলেন যে ফরেনসিকের অবস্থাটা ইমপ্রুভ করছে, এটা আসার কথা। রোজার মাসে এমনিতেই হয় কিছুটা, রমজান 21 বিলিয়নের মতো হচ্ছে, কিন্তু যারা অর্থবান, অর্থশালী, সম্পদশালী মানুষ তারা প্রতি বছর ওমরা করতে চায়, এটা তো ওদের মধ্যে একটা প্রবণতা আছে, করতে পারে, করুক, কিন্তু আমি মনে করি তাই বাধ্যতামূলক জাকাত কিংবা ফি আদায় করা উচিত, ইম্পোজ করা উচিত, যে 2 বারের বেশি হয়েছে তার উপরে এত টাকা, 3 বার হয়েছে এত টাকা, যাক, কিন্তু গরিবকে দিত। সম্পদের বন্টনের একটা কৌশল, যে তোমার কাছে টাকা আছে, ফাইন, ভালো, তুমি যাও, কিন্তু তুমি বাধ্যতামূলকভাবে এই ট্যাক্সটা দাও। তো তাহলে ফরেন এক্সচেঞ্জের উপরে চাপ বাড়ছে। অনেকে এটাকে মনে করে ওমরা থেকে সে বেহেশত নিশ্চিত করবে, কিন্তু এখানে সব পাপাচার করে, অন্যভাবে টাকা রোজগার করে কিংবা ইজিলি রোজগার করে, তার অনুভূতিই নাই যে ওমরা করার চেয়ে বড় কাজ এখানে রয়ে গেছে, আমার এখানে সমাজ কল্যাণে কাজ করা, আমাদের গরিব দুঃখীকে দেওয়া, এবং আমাদের সমাজ কিংবা রাষ্ট্রের জন্য কাজ করা, ট্যাক্স দেওয়া। এমনকি দুর্নীতিপরায়ণ লোক ঘুষ খাচ্ছে, অন্যভাবে রোজগার করছে, তারাও কিন্তু ওইভাবে মনে করে যে জান্নাতের টিকিট পেয়ে যাবে, এই ধরনের একটা প্রবণতা কিন্তু আছে। তো এইটা একটা জিনিস হতে পারে যে আমরা যদি দেখেন, দুর্নীতির কিন্তু একটা অর্থনীতি আছে, যে একটা লোক দুর্নীতি ঘুষের মাধ্যমে ইজি টু রোজগার করে, সরাসরি বাজারে গিয়ে বড় মাছটা কিনলো, মাংস কিনলো, কাপড় চোপড় কিনলো, গাড়ি কিনলো, আমার ব্যবসা বাড়লো, সরকারও কিন্তু রাজস্ব পায়, এটা একটা দিক। কিন্তু দুর্নীতি করতে করতে এমন অবস্থা, জিব্বা কিংবা দৃষ্টি এত বড় হয় যে না, এই দেশে তো রাখা যাবে না, এখন নিউ ইয়র্কে বাড়ি করতে হবে, কানাডাতে বাড়ি করা লাগবে, কিংবা নিজের পক্ষে মালয়েশিয়া করা লাগবে, নাহলে তো এখানে নিরাপদ না। আমার 14 গোষ্ঠী তারা বাইরে থাকবে, এমপি মন্ত্রী হবে, এরকম একটা প্রবণতাও কিন্তু অনেকের মধ্যে আছে। অতএব যে নতুন যে হাজারো মানুষ, ছেলেরা, তরুণরা প্রাণ দিয়ে যে কথাটা বলার চেষ্টা করেছিল, তার ভাষা কি আমরা দিচ্ছি কিনা, আমরা কি অনুভব করছি কিনা, কিংবা আমরা কি সে ট্রান্সলেশন করছি যে আসলে কেন বৈষম্যহীনের কথা বলেছে, সেটা এককভাবে যারা বলছে তাদের বিষয় কিনা শুধু। এটা কিন্তু আমি মনে করি সবার বিষয়, এটা কোনো একটা পার্টির বিষয় নয়, একটা সরকারের বিষয় নয়, কোনো একটা গোষ্ঠীর বিষয় নয়। এখানে টোটাল সরকারের ব্যবস্থার মধ্যে আমি দেখছি ডক্টর মজিদ সাহেব তো সারা জীবন সরকারে ছিলেন। দেখা গেল যে আমি 2টা এজেন্সির কথা বলবো, যে 2টাকে ইংল্যান্ডের আদলে করেছে, বিআরটিএ এবং ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি দেখেন নাম দিয়ে বসে গেল, রোড ট্রান্সপোর্ট অথরিটির নাম দিল, কিন্তু স্যার রোডের উপরে কর্তৃত্বই নাই, এবং কেন অ্যাক্সিডেন্ট হয় রিপোর্টিং নাই। আমি ওর অনারারি বোর্ডে ছিলাম, আমি সেদিন চেয়ারম্যানকে জিজ্ঞেস করলাম যে আপনি তো একজন অতিরিক্ত সচিব, নতুন এসছেন, এই যে রোড ট্রান্সপোর্ট অথরিটির নামটা দিল এরশাদ সাহেবের সময়, এটাকে খুব আলোচনা করে বিবেচনা করে দেওয়া হয়েছে? কি কর্তৃপক্ষ আপনার আছে, কর্তৃত্ব আছে সড়কের উপরে?
সরকার তো কর্তৃত্ব হলো পুলিশের, কিংবা সরকার কোনো ফল থাকলে সেটা রোডস অ্যান্ড হাইওয়েজে। তো তাহলে আপনি কি করে এই নাম দিলেন? ও কেন বললাম যে আসলে এটা ইংল্যান্ডের ডিভিএনএ, ড্রাইভিং অ্যান্ড ভেহিকেল লাইসেন্সিং এজেন্সি বলে ওরা, সেটার আদলে করেছিল। কিন্তু ওরা কিন্তু ড্রাইভিং অ্যান্ড ভেহিকেল লাইসেন্সিং আর ফিটনেসটা আউটসোর্সিং করে দেওয়া, গাড়ির রেজিস্ট্রেশন করে ডিলাররা, 99% করে হলো আপনার ডিলাররা সব পূরণ করে দেয়, অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যায়, সরকার টাকা পায়। এখানে রেজিস্ট্রেশনের জন্য বিশাল কাণ্ড করে বসে আছে এবং সেখানে অনেক রকমের ধূসরতা দুর্বলতা তৈরি হয়েছে। আজকের বিষয় সেটা নয়, আমি একটু করে দিকপাত করলাম। সুযোগ পেলে এই যে সংস্কার সরকার অনেক কমিশন করলো, আমার মনে হয় একটা রাজস্ব বোর্ডের একটা কমিটিতে ডক্টর মজিদ স্যারও কাজ করছেন। আসলে কিন্তু এটা কিন্তু এমন একটা ব্যাপার যে এটা ইচ্ছা করলে আপনি নেবেন না এরকম ব্যাপার না, কিন্তু কঠোর একটা বিষয় যেটা ভীষণভাবে দরকার। আজকে আমরা বিনিয়োগ যদি আনতে চাই, জাপানের কথা বলা হচ্ছে, জাপানিরাই বলে তোমরা তো একটা ট্রাফিক ম্যানেজ করতে পারো না, কানে কানে বলে, মানে ওরা প্রকাশ্যে সাধারণত বলে না যে তোমরা ট্রাফিক ম্যানেজ করতে পারো না, তোমরা বিনিয়োগ চাচ্ছ। সেই ভিয়েতনাম শিক্ষা এবং দক্ষতা, এডুকেশন অ্যান্ড স্কিলের পলিসি করেছিল 70-এর দশকে, ওদের 75-এর পরপরই। আজকে তাদের এখানে সবচেয়ে বেশি এফডিআই কিংবা সরাসরি বৈদেশিক বিনিয়োগ যাচ্ছে। আমেরিকা, জাপান, চীনও বিনিয়োগ করছে। আমরা কিন্তু আজও এনেও অনেকগুলো মিনিস্ট্রি বানায় বসে আছি, এত সচিব, এত এজেন্সি। এই গত সরকার এতগুলো এজেন্সি অথরিটি বানিয়েছে, ও মাই গড, তার জন্য বিশাল অট্টালিকা, প্রাসাদ, অর্ধেক ফ্লোর খালি, কি যে করেছে। ধন্যবাদ। অতএব আমি আজকে রোজার এই সংযমের মাসে এসে আমি বলবো যে সংযমটা সর্বক্ষেত্রে হওয়া উচিত। ডক্টর মজিদ, অনেকগুলো প্রসঙ্গ, একটা হচ্ছে যে প্রশাসনিক সংস্কারের ইস্যু, সরকারের ব্যয় কমানো, ব্যয় সংকোচনের নীতি গ্রহণ এবং সামগ্রিকভাবে যে সংস্কারের কথাবার্তাগুলো হচ্ছে, বা আর্থিক খাতে সংস্কার নিয়ে সেই অর্থে কোনো কমিশন আমরা দেখিনি। একটা হোয়াইট পেপার কমিটি করা হয়েছিল, কমিশন বা যাই বলি না কেন, এবং জাতীয় রাজস্ব বোর্ডের জন্য একটা করা হচ্ছে, যেখানে আপনিও আছেন। সব মিলিয়ে আপনার কাছে একটু শুনতে চাই, এবং এই রোজার মাসটাকেও আসলে এই জায়গাগুলোতে কীভাবে কতটা গতি বাড়বে, কতটা স্লোত হবে সেটা নিয়েও, কারণ রমজান মাসে বাংলাদেশে প্র্যাকটিক্যালি সেই অর্থে তেমন কোনো কাজকর্ম হয় না। হ্যাঁ, না, এটা ঠিক, কারণ রোজার মাসের এমনি অফিস আওয়ার কম, এবং অনেকে বিকালে খুব ক্লান্ত হয়ে পড়েন, কাজের স্পিড বেশি থাকে না। কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম যদি মনোযোগ দিয়ে কাজ করেন, ওই 2-3 ঘন্টা কাজই যথেষ্ট। অ্যাকচুয়ালি আমি সকাল 9টা থেকে 5টা পর্যন্ত 3 ঘন্টা ঘুমালাম, 2 ঘন্টা নামাজ পড়লাম, ঘুরিয়ে বেড়ালাম, তাতে যে আমার ওয়ার্কিং আওয়ার। আর আমি যদি রোজা রেতে আমার খাবার দাবার যে সময়টা আমার দুপুরের টাইমটা দিতে হচ্ছে না, এখান থেকে সেভ হয়ে কিন্তু বরং দেখা গেছে অনেক সময় প্রোডাক্টিভিটি বাড়ে আর কি। প্রোডাক্টিভিটি বাড়তে হবে। আপনি সংস্কারের কথা যেটা বলছেন, এটা একটা চলমান প্রক্রিয়া, এবং এটা কিন্তু দিন দিন মোমেন্টামে ওঠা ছাড়া কোনো উপায় নেই। কেননা সংস্কার না করে আপনি যদি আবার সে পূর্বের অবস্থায় ফিরে যান, তো তাহলে এটার কিন্তু ইট উইল বি অফ নো মিনিং, বা হবে না আর কি। এখন সেই জন্যেই আপনি অবশ্যই লক্ষ্য করেছেন, অ্যাকচুয়ালি আর্থিক খাতের সংস্কারের কিন্তু খুব জোরালো বা সেই ধরনের কোনো কমিশন বা সেই ধরনের কোনো বিষয়গুলো কিন্তু নাই। বাংলাদেশ ব্যাংক বা বিশেষ করে ব্যাংক খাতের যে আস্তে আস্তে একটু পজিটিভ ফিরে আসছে, এটা কিন্তু আসতেছে স্বয়ংক্রিয়ভাবে। এটা কিন্তু খুব বড় ধরনের কোনো পদক্ষেপের বা এর দ্বারা না। এইটা হয়েছে হয়তো যে বেশ কয়েকটি ওই নিম্নগামী পতিত কয়েকটা ব্যাংকের হয়তো বোর্ড চেঞ্জ করা হয়েছে, কিন্তু আসলে একে ফিরতে হবে নিজস্ব একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে, এবং এর জন্যেই হয়তো একটা কমিশন বা একটা খুব বড় ধরনের একটা ধাক্কা বা একটা হয়তো দরকার ছিল, সেটা হয়তো অন্য একটা ইয়েতে যাচ্ছে। কিন্তু এই প্রত্যাশা করা অবশ্যই অসঙ্গত হবে না যে সংস্কারটা সকলের বোধগম্যের মধ্যে আনতে হবে। এরকম না যে আমি যারে বলে দিলাম তিনি সংস্কার করে দিয়ে যাবেন, আরেকজন ওইটা পালন করবেন কিনা উনিও ঠিক মতন লিখেছেন কিনা, এই দুটোতে যদি আমি উদাসীন থাকি, আমি আবার বলছি, হক ভাই যথেষ্ট বলেছেন, এটা কিন্তু ইট ইজ আওয়ার এভরিবডিজ ইকোনমি। এটা ওই যিনি অন্তর্বর্তী সরকার গেছেন তার না, তার একক না, বা যেও কেউ মাঝে মাঝে তারা আলোচনা সমালোচনা করছেন, শুধু তাদের না, এটা সকলকে, আমাদের সকলকে ওহন করতে হবে এই বলে যে আমি একটা গণতান্ত্রিক অধিকার
মূল্যবোধ এইটা ফিরে পেতে চাই, এইটা চর্চা করতে চাই, কথা মত বিনিময় করার ব্যাপারে, সমালোচনা সব কিছুর ব্যাপারে আমি সুযোগটা পেতে চাই। এবং আমি একটি আইনের শাসন, মূল্যবোধের বোধ উপলব্ধির, আমাদের কিন্তু মনোভঙ্গির পরিবর্তনটাই কিন্তু সবচেয়ে বেশি। সকল প্রকার যে কটা কমিশন বা যে রিপোর্ট বা যা বেরিয়েছে সেখানে কিন্তু এই কথাটাই কিন্তু বেশি এসছে যে আমার আইন কানুন কিছু আছে, আমার অনেক ফ্যাসিলিটি সুন্দর আছে, কিন্তু আমাদের মনোভঙ্গিটা, আওয়ার অ্যাটিটিউড, আওয়ার পার্সোনাল কমিটমেন্ট, সেখানে কিন্তু ঘাটতি আছে। এই ঘাটতি আছে বলেই এই জিনিসটা ডেভেলপ করতেছে না। সেই জন্য আমি মনে করি প্রত্যেকের যার জায়গার থেকে যা করা উচিত, একজন নাগরিকের হোক, একজন দোকানদারের হোক বা একজন ব্যবসায়ীর হোক, প্রত্যেকে যদি তার নিজের বিষয়টা ভালো করে দেখেন, এটাই আমি মনে করি এটা বড় সংস্কার হবে, মূল্যবোধের সংস্কার। এই সংস্কার এই জন্যই দরকার যে আমি খুব সুন্দর সুন্দর একটা রিপোর্ট দিয়ে গেলাম, পরের জন্য এসে বললেন আমি এটা মানলাম না, তাহলে কি হলো? ফলাফল তো কিছু হলো না। এখানে বলতে হবে যেটা এখন করা হচ্ছে যে এই যে সংস্কারের কথা তারা বলা হচ্ছে, এগুলো সকলকেই অনুধাবন করতে হবে, বুঝতে হবে, বুঝে সকলকে সেটাতে ঐকমত্যে পৌঁছাতে হবে। কারণ ঐকমত্য ছাড়া কিন্তু এগুলো হবে না। যেমন 2008 সালে আকবর আলী খান স্যার যে এটা করেছিলেন রেগুলেটরি রিফর্মস কমিশন, আমরা 125টার মতো আইন, আর্কেইক আইন আমরা কিন্তু লিস্ট করেছিলাম। ওইটা বাদ দিলে কিন্তু আমাদের অনেক কাজ কিন্তু সহজ হয়ে যেত, কমে যেত। কিন্তু পরের সরকার এসে বললেন ও কিচ্ছু হয়নি, বাদ দিলেন। তো দেওয়াতে ওই এক্সারসাইজটাও যেমন অপব্যয় হয়ে গেল, অপচয় হয়ে গেল, তেমনি আমার সামনে যাত্রাটা আরো বেশি ধোঁয়াশি হয়ে গেল। এখন যে কতগুলো কমিশন হলো এবং রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে, সেগুলো কি অপচয়ের তালিকার মধ্যেই ঢুকবে কিনা মনে হচ্ছে? অপচয়ের তালিকার ভিতরে না, কারণ এই কমিশনের পিছনে যে খুব বেশি বিরাট আর্থিক ব্যয় হয়েছে তা সেটাই হয়েছে, হয়নি তা না। কিন্তু যাই হোক, যা হয়েছে, আমি বলছি এই আর্থিক ব্যয়ের চাইতে মনে হবে যে আমার যে মেধার, আমার যে চিন্তার যে 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 ক্যালোরি খরচ হয়েছে, সেইটার কিন্তু রিটার্ন আসতে হবে। সেই রিটার্ন আসবে যদি ইফ আই ওন দি সংস্কার প্রস্তাব যা বলছে সেটা। এটাকে এরকম না যে আমি সমালোচনা করতে থাকলাম, উনি এইটা বললেন, উনি ওইটা বললেন কেন, এরকম না। এটাকে ধাতস্থ হতে হবে, আত্মস্থ করতে হবে। আমি আবার বলছি, ওই জন্যই আমাদের একটা সামগ্রিকভাবে, জাতীয়ভাবে একটা ঐক্যমতে এটা পৌঁছাতে হবে যে লেট আস ওন ইট, যে আমরা এইটা চাই, এটা হওয়া উচিত, এটা না হলে আমার এটা হবে না। এই ব্যাপারটা মনে করতে হবে। এটাকে পারস্পরিক সমালোচনা করে উড়াই দিলাম, না উনি কিছু করেন নাই, উনি কিছু করছেন না, আমি তো দেখি সেই জিনিস একই আছে, এইভাবে যত বলবো তত কিন্তু ওই পতিত সরকারের পক্ষে যাবে ব্যাপারটা। কারণ সে মনে করবে যে ওই তো পারলো না, ও ফেল করেছে। ও ফেল করা মানেই হচ্ছে আপনার ভিতরে একটা এসে যাবে, কি বলে, হতাশা এসে যাবে। আর এই হতাশাই আপনাকে আবার নতুন করে জেগে ওঠার জন্য আরো প্রলম্বিত করে ফেলবে। হ্যাঁ, আমার মনে হয় সংস্কার দিয়ে যদি শুরু করি, সংস্কার হতে হবে কন্টিনিউয়াস প্রসেস হিসাবে। কিন্তু যে তীব্র আকাঙ্ক্ষা নিয়ে আমরা সবাই, অলমোস্ট দেশের সকল জনগণই সামিল হয়েছিল একটা অভ্যুত্থানে, পরিবর্তনের জন্য, সে পরিবর্তন কিন্তু জমা হতে হতে মানুষের ধৈর্যচ্যুতির পরেই কিন্তু সাধারণত আপনার যে অগাস্টের পরিবর্তনটা হয়েছে। এখন এটাকে যদি আমাদের রাজনীতিকরা বুঝতে ভুল করেন, তাহলে কবে আর আমাদের সত্যিকার অর্থে শুরু হবে জানি না। কতগুলো সংস্কার তো আপনাকে শুরু করতে হবে, যেটা ইলেকশনের জন্য। ফর এক্সাম্পল, কীরকমভাবে ইলেকশনটা হবে? ইলেকশন ছাড়া আসলে কোনো স্টেবল সরকার তো সম্ভব না। সেজন্য ইলেকশন যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব আমি মনে করি সেটা একটা বিষয়। আর যেটা মজিদ সাহেব বললেন, আমি সম্পূর্ণভাবে একমত যে একটা ইস্তেহার প্রয়োজন ছিল, যে এই সংকট যা হলো, আমরা অতীতে এত রক্তপাত হলো, সেই 71 সাল থেকে শুরু করে পর্যন্ত যেসব ভুল ভ্রান্তি, এত রক্তপাত, এত আপনার ভয়ঙ্কর রকমের অর্থ পাচার যা দেখলাম, একটা ক্ষুদ্র রাষ্ট্র আমাদের, কিন্তু বিশাল সারা পৃথিবীর মানুষ দেখলো যে এখানে নজিরবিহীন অর্থ পাচার হয়েছে। এই সবগুলো যাতে কোনোদিনই না হয়, জনগণের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য। এখন সার্বভৌমত্ব অনেকে অনেকভাবে ট্রান্সলেট করে। আমি সাধারণ মানুষের সময় মনে হচ্ছে, যদি আপনার অর্থনীতি কিংবা আপনার কেন্দ্রীয় ব্যাংক থেকেও আপনার অর্থ পাচার হতে পারে, কি জাতীয় খাজানজি কিংবা কোষ থেকে যদি অর্থ চলে যেতে পারে, জনগণের অর্থ, বৈদেশিক মুদ্রা,
তাহলে সার্বভৌমত্বের অর্থ কী? যারা পাহারা দিচ্ছে তারা কি কাজ করছে? এবং তাহলে দেখা যাচ্ছে সবাই যেন এক ধরনের এই যে আমরা বিভিন্নভাবে এটাকে বিশ্লেষণ করছি, কিন্তু ভেতরে কিন্তু জনগণের যে অর্থ, যে আস্থা যে করে রাখলো, ইনস্টিটিউশনগুলো যে ফেল করলো, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এটা সারা পৃথিবীর জন্য কিন্তু কেস স্টাডি হবে। হার্ভার্ড ইউনিভার্সিটি কিংবা ওরা কিন্তু কেস স্টাডি করবে, পড়াবে এইসব ব্যাপারে। আমরা তার উপজীব্য কিংবা বিষয় এখানে ঘটেছে। ফলে সংস্কার তো হতেই হবে, এবং সেই সংস্কারের কতগুলো এখনই হলো, বাকিগুলো কি হওয়া দরকার একটা রাজনৈতিক ইশতেহার কিংবা এগ্রিমেন্ট থাকা উচিত, যার ভিত্তিতে যারাই ক্ষমতায় আসবে তারা এটা বাস্তবায়ন করবে, এই সময়ের মধ্যে করবে, এরকম একটা থাকা উচিত। কারণ মূল লক্ষ্য হবে যে একটা ইলেকটেড গভর্নমেন্ট থাকা উচিত, যত শীঘ্র সম্ভব আসা উচিত। সেটা আমাদের বিনিয়োগের জন্য, সুশাসনের জন্য, স্টেবিলিটির জন্য এবং আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টকে সাস্টেন করার জন্য ভীষণভাবে দরকার হয়ে পড়েছে। সেটার কোনো বিকল্প নাই। এখন এক একটা পার্টি এক এক রকম বলছে, কোন পার্টির কতটুকু গ্রহণযোগ্যতা আছে জনগণের কাছে নির্বাচন ছাড়া কিন্তু কোনো উপায় নাই সেটাকে সামনে আনার। অর্থাৎ আপনি বলতে পারেন যে আপনার সবচেয়ে বড় পার্টি, ফাইন, ভালো কথা, কিন্তু আপনার জনগণের মধ্যে আপনার ভোট কত পার্সেন্ট, কত শতাংশ? তো এটা এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো সেই জন্য সংস্কার একদম জরুরি ভিত্তিতে যেগুলো দরকার, যেটা করা হয়েছে কিংবা প্রস্তাব সামনে এসে এগুলো হবে। ভূমি সংস্কার ফর এক্সাম্পল, রাষ্ট্রের আমাদের যে নীতিমালা আগে থেকে, আজকে দেখেন গুলশানে যাকে প্লট দিয়েছিল পাকিস্তান আমলে কোনো একজন ব্যক্তিকে, কিংবা আমার মনে করেন যে মুরব্বীদেরকে দিয়েছিল, কিংবা কোনো একজন আমলাকে কিংবা কোনো প্রভাবশালীকে দিয়েছে, তিনি কি করছেন, 10,000 টাকা দিয়ে জমিটা নিয়েছেন, আজকে 100 কোটি টাকা বিক্রি করে ওই টাকা নিয়ে কানাডা চলে যাচ্ছেন কিংবা আমেরিকা চলে যাচ্ছেন। এরকমভাবে কোনো আধুনিক রাষ্ট্রে, সার্বভৌম রাষ্ট্র হতে পারে না। আমার সবার জন্য হাউজিং দেওয়া দরকার, মজুর সাহেবকে দিতে হবে, আমার গার্মেন্টসের ওয়ার্কারকে দিতে হবে, আমার শ্রমিককে দিতে হবে। জাপানে যেরকম দিচ্ছে যে আপনি যা চাকরি করেন 10% পয়সা দিয়ে কিন্তু আপনি থাকতে পারবেন। এখন আপনাকে বাড়িওয়ালা বানাবার দায়িত্ব তো রাষ্ট্র হতে পারে না, কতজনকে বাড়িওয়ালা করবেন? সেই অর্থে তো সবার জন্য আপনার কমিটমেন্ট আছে নাকি? তো সেই জন্য যে ভয়ঙ্কর যে অর্থনীতির গ্রে এরিয়াগুলো, একটা স্বাধীন, আধুনিক, অগ্রসমান জাতি রাষ্ট্র নির্মাণের জন্য অনেকগুলো মৌলিক এবং ব্যাপক সংস্কার দরকার, তার কোনো বিকল্প নাই। অতএব সেটা হতেই হবে, এবং সেই জন্য এটা হয়তো এই সরকার এই মুহূর্তে এটা পারবে না, কিন্তু অঙ্গীকারটা থাকতে হবে ইন প্লেস অন দ্য টেবল, যে আমাদেরকে এই কাজগুলো, যেমন আপনি কোনো গোষ্ঠী, কোনো বিশেষ বাহিনী, আপনি একজন সচিবের জন্য 5,000 স্কয়ার ফিটের ফ্ল্যাট বানালেন, যেটা সিঙ্গাপুরের মতো জায়গাতে নাই, ভিয়েতনামে নাই, এমনকি জাপানে নাই, তাহলে কি করলেন আপনি? আপনি কিন্তু কলোনি তৈরি করলেন, যে একটা শ্রেণীকে এমন জায়গায় নিয়ে গেলেন, এখন তার অভ্যাস হবে যেমন 5,000 স্কয়ার ফিট না হলে তো আমার চলবে না, সেই জন্য দরকার কত? আমার 50 কোটি টাকা দরকার। এখন 50 কোটি টাকা রোজগার করেন, এটা কি রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের কাজ? আমি মনে করি রাষ্ট্র সাংঘাতিকভাবে ভুল জায়গাতে আছে। আমরা যতটুকু দেখেছি বাইরে, মজুর সাহেবের বাসায় বসে কিন্তু জাপান বাংলাদেশ চেম্বারের আমরা গোড়াপত্তন করেছি, যেটার জন্য আমি জাপানের রাষ্ট্রীয় পেয়েছি। এটার মজুর সাহেবের কন্ট্রিবিউশন আছে এটার মধ্যে, ওনার বাসায় বসে বসে এগুলো আমরা করছি। উনি তখন কমার্শিয়াল কাউন্সিলর ছিলেন। সেই জাপানের কি অবস্থা, আমরা তাদের ফলো করি, আমরা ভিয়েতনামকে দেখি, আমরা চীনকে দেখি, এমনকি ভারতেও কিন্তু এই জিনিস না। ভারতেও মাত্র ম্যাক্সিমাম 3 কাঠা জমি দেয় এবং আপনি বেচতে পারবেন না, আপনাকে বেচতে হলে সরকারের কাছে ফেরত দিতে হবে। ধন্যবাদ। অতএব আমি এই সংস্কারের ব্যাপারে আমি সিরিয়াসলি মনে করি যে বাংলাদেশে ব্যাপক সংস্কার দরকার। ব্যবসা বাণিজ্য, আজকে দেশে যে লক্ষ লক্ষ ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী আছে, তারা কিন্তু তারা জানে না কেন তারা এই অবস্থায় পতিত হয়েছে। টাকা পাচার করে নিয়েছে অ্যাসালম গ্রুপ, ওরিয়ন গ্রুপ, অমুক গ্রুপ, তমুক গ্রুপ, নাসা গ্রুপ, এইসবেরা তারা বিলিয়নস অফ ডলার নিয়ে চলে গেছে। কিন্তু আজকে ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, তার আমি বলতে চাই যে ইন্ডাস্ট্রি সবসময় রাষ্ট্রের। এটা আওয়ামী লীগের লোকের ইন্ডাস্ট্রি নাকি বিএনপি নাকি জামাতের, নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ডাস্ট্রিটা আমার দেশে। ধন্যবাদ। আমি ফাইনাল রাউন্ড, ক্লোজিং রিমার্কস। আমি মানে মেন পয়েন্টটা হচ্ছে ডিম আগে না মুরগি আগের পয়েন্টেই আমরা আসি, পুরো গোটা জাতি আসি। আমরা একবার বলছি যে আমরা সংস্কার এটা করব, করে তারপরে যাব, আবার বলছি না আগে নির্বাচন দেন বা নির্বাচন হলে আমার সংস্কার হবে। দুটোই কিন্তু দরকার এবং সমান্তরালভাবে দরকার। সংস্কারের চিন্তা, চেষ্টা, আকাঙ্ক্ষা থাকতে হবে,
কিছু কিছু জিনিস এখনই করতে হবে, কিছু কিছু জিনিস যারা আসবেন তারা করবেন, যেটা উনি বলছেন যেটা ঐকমত্য একটা আন্ডারস্ট্যান্ডিং এটা থাকতে হবে। আর আমি একটু প্রাসঙ্গিকভাবে জাপানের বিষয়টা আনি আর কি, কারণ জাপানের ইতিহাস এবং আমার বাংলাদেশের সাথে তার সম্পর্কের যে বিভিন্ন পর্যায়গুলো, তাতে আমি মনে করি এইরকম একটা সময়ে এখন যেখানে আমরা গণতন্ত্রের দফাদারদের ঘুরে বেড়াতে দেখতেছি বাইরের, তো দফাদার এক একজন, হ্যাঁ, সেই গণতন্ত্রের দফাদারদের হাত থেকে অর্থাৎ ভূ রাজনীতির ভাইরাবাইদের হাত থেকেও বাঁচার জন্যে বা ইয়ে করার জন্যে জাপান কিন্তু একটা অন্যতম একটা অবলম্বন হতে পারে। কারণ সে গত 15 বছরে এখানে যে কটা বড় বড় বিনিয়োগ করতে চেয়েছে কিন্তু যে সকলের জন্য উন্নতির জন্য, ওইদিকের আর 7 সিস্টার এগুলো ব্যবসা বাণিজ্য বিনিয়োগের জন্য, কিন্তু সেখানেও ওই ভূ রাজনীতি এসে এমনভাবে করেছে যে তাদেরকে কখনো কখনো কাজ করতে দেয়নি, আবার কখনো কখনো কম্প্রোমাইজ করতে বলেছে। দিস ইজ দ্য টাইম। এখন একটি নিরপেক্ষ সময়ে, অন্তর্বর্তীকালীন সময়ে, অতীতেও দেখা গেছে জাপান এই ধরনের জটিল সংকটময় মুহূর্তগুলোতে এসে, কারণ তার তো ওই আলাদাই এজেন্ডা নাই অন্য ধরনের, যেটা আমাদের অন্যান্য ভাইদের আছে, হ্যাঁ, তো যেটা নাই, সেহেতু আমি মনে করি আমরা এক হচ্ছে জাতীয় ঐক্য, দুই হচ্ছে আমার আকাঙ্ক্ষাকে বলবৎ রাখা, জাবেজ রাখা, সকলকে ওমন করা, সমস্যাগুলোকে সকলকে ওমন করা, একজনকে না। ওমনকে দেখিয়ে দিয়ে বললাম উনি পারলেন না, উনি কি করলেন, উনি পারলেন না মানে কি আমি পারলাম না, তাহলে এইভাবে মনে করতে হবে আমার এখানে কী ভূমিকা। তৃতীয়ত হচ্ছে এই সময় আমার ভূ রাজনীতির ক্ষেত্রে একটা দৃষ্টিভঙ্গি থাকবে যে এমন একজন নিরাপদ মানে পটেনশিয়াল ইনভেস্টর, হ্যাঁ, সেটার তার জন্য পরিবেশ সৃষ্টি করে অন্যদেরকে মেসেজ দেওয়া যে ঠিক আছে আপনি হিসেব করতে থাকেন, কিন্তু আমি এইভাবে এগোতে চাচ্ছি। অতীতে কিন্তু আমরা কয়েকবারই এই সুযোগগুলো পেয়েছি। আমি মনে করি আমাদের ওই দৃষ্টিভঙ্গিটা স্বচ্ছ থাকতে হবে, আমাদের ঐকমত্য নিজেদের থাকতে হবে, সকলকে ওমন করতে হবে একসাথে, একে অন্যের উপর দোষারোপ করে এটাতে যাওয়া যাবে না। আর ওই জুজুর ভয়ও বাদ রাখতে হবে, কারণ জুজুর ভয়টা এই জন্যেই এখনও কিন্তু মানুষের মধ্যে অনেকের মধ্যে এই রয়েছে কি জানি যদি আবার গণেশ উল্টি যায় তখন আমি এই যে খোলসের বাইরে আসলাম আমার কি হবে, এইটা না। এখানে মনে করতে হবে যে আমি প্রকৃতপক্ষে দ্বিধাহীনভাবে এখানে আমি আমার পয়েন্টে আসি এবং আমাকে এটা করে যেতে হবে, এর জন্যই এটাও আমার সংগ্রাম। নিঃসন্দেহে মিস্টার আব্দুল হক। আমার এই রমজান মোবারকে আমার মনে হয় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে কাজ করছে সেটা আমি মনে করি অনেক প্রতিকূলতার মধ্যেও তারা ভালো কাজ করছে বলে আমি মনে করি, এবং অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে করছেন। হয়তোবা আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল, আমাদের প্রত্যাশা ছিল একটা বৈপ্লবিক পরিবর্তন, তো এটা বিপ্লবী সরকার হয়নি, নাকি আপনার বিপ্লবী চেতনা তারা ঠিক সেভাবে ট্রান্সলেট করতে পারছে। তারা একটা ইলেকশন মতো পরিবেশ তৈরি করে তারা যাবেন। ঠিক এই সময় আমাদের জনগণের জন্য যে আমি মনে করি যে রমজানে আমাদের সব কিছুতেই সংযম দরকার, আহারে, আচরণে, ব্যয়ে, ভোগে এবং সম্পদের বন্টনে। এটাই সময় বলা হচ্ছে 2.5% মজিদ সাহেব কিন্তু ওই যে জাকাত ফাউন্ডেশনে আছেন, 2.5% হচ্ছে মিনিমাম। আদতে ইসলামিক স্পিরিটে কিন্তু আপনার প্রয়োজনের বাইরে যেটা আছে সবটাই আপনার দান করার কথা। আপনার তো কবর নিতে পারবেন না, তাহলে আপনি এত সম্পদ কেন আহরণ করবেন, যেটা অকল্যাণ। আমার সম্পদ আহরণের জন্য, প্রফিট কিংবা মুনাফা করার জন্য আমি আপনার জীবনকে অতিষ্ঠ করছি এবং গরিব করে ফেলছি অন্যদেরকে। সম্পদের বন্টনে চরম বৈষম্য, এই বৈষম্যহীন যে সমাজ সেটাও কিন্তু এই রমজানি কিংবা ইসলামেরই কথা, যে বৈষম্য হতে পারবে না, রাষ্ট্র নিশ্চিত করতে হবে বৈষম্য হবে না। অতএব বৈষম্যহীন কথাটা কিন্তু ব্যাপক অর্থ, সেটাই যদি আমরা রমজানে নিয়ে আসি তাহলে আমি মনে করি যে রমজানে আপনি যদি আজকে আমেরিকা মিস্টার ট্রাম্প ঘোষণা করতে যাচ্ছেন যে $5 মিলিয়ন হলে আপনি আমেরিকান নাগরিকত্ব কিনতে পারবেন। $5 মিলিয়ন, $5 মিলিয়ন মানে হচ্ছে $50 লক্ষ, এবং তার বাংলাদেশ টাকা হচ্ছে প্রায় 60 কোটি টাকা। পৃথিবীর বহু মানুষ কিন্তু এটা কিনবে। তাহলে আপনি আপনার দেশ থেকে যারা টাকা নিয়ে গেছে তাদেরকে একটা অ্যামনিস্টি দেন, একটা সাধারণ ক্ষমা দেন যে তুমি যা নিয়ে গেছো যদি 80% নিয়ে আসো সব মাফ করে দেবে। কেননা ট্রাম্প সাহেবের হিসাবে যদি 1 লক্ষ লোক সারা পৃথিবী থেকে $5 মিলিয়ন করে নিয়ে যায়, জাস্ট ইমাজিন দি অ্যামাউন্ট অফ মানি আমেরিকাতে কত হবে। তাহলে আমরা কেন এটা চালাক হই না যে বাবা আমার এখানে তুমি নিয়ে আসো সব মাফ করে দেবো যদি তুমি 80% টাকা নিয়ে আসো।
একটা অঙ্ক দেন, যেই অঙ্ক আনলে পর তাকে তার যদি কোনো হাইনিয়াস ক্রাইম না থাকে তাকে আপনি ক্ষমা করবেন, কিংবা তাকে দেশে থাকার সুযোগ করবেন, ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করুক, ডিক্লেয়ার করুক যেটা নিয়ে আসবো, যারাই নিয়ে সে যেই হোক দেশে, যে আমার মনে হয় যে এরকমভাবে আপনি দেশে তাদেরকে আনার একটা সুযোগ করে দেওয়া উচিত। আমাদেরও দেখেন, এই যে $5 মিলিয়ন ট্রাম্প সাহেব নিতে বলছেন, আপনি কোত্থেকে আনছেন এই প্রশ্ন কিন্তু করবে না। সবাই কিন্তু আহ্বান করছে নিয়ে আসো। ইউরোপিয়ান ইউনিয়নও বলতেছে আমার এখানে নিয়ে আসো, চীনও বলতেছে আমার এখানে বিনিয়োগ করো, জাপানও বলতেছে আমার এখানে বিনিয়োগ করো। সবাই কিন্তু চাচ্ছে। আমরা কি চাচ্ছি? আমাদের এখান থেকে কেন টাকা পাচার হয়ে যাচ্ছে? কারণ হচ্ছে শাসন, কারণ হচ্ছে দুর্নীতি, কারণ হচ্ছে আমাদের নিরাপত্তাহীনতা। অতএব এই জায়গাটা বুঝে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করে আমার মানে স্টেবিলিটি আনাটা ভীষণ দরকার। অনেক ধন্যবাদ মিস্টার আব্দুল হক এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। দর্শক, আমার অতিথিরা নানা বিষয় নিয়ে কথা বলছিলেন যে রাষ্ট্র কোথায় দাঁড়িয়ে আছে এবং সেখানে সংস্কারের আলোচনাটা আছে। ওনারা মনে করেন যে সংস্কারের অঙ্গীকারটা থাকতে হবে, পলিটিক্যাল উইলটা থাকতে হবে। নির্বাচন নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য, তবে নির্বাচন এবং সংস্কার দুটোই সমান্তরাল গতিতে চলতে পারে এবং চলা উচিত। রমজানের অর্থনীতি নিয়ে আমরা কথা বলা শুরু করেছিলাম। তিনটে দিকে ফোকাস থাকা দরকার সরকারের। একটা হচ্ছে দ্রব্যমূল্য যেন জনগণের ক্রয়সীমার মধ্যে থাকে, দ্বিতীয়ত হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি ইতিমধ্যেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, এবং যানজটের যে ভোগান্তি সবসময় আছে কিন্তু রমজান মাসে এটা বৃদ্ধি পায়। কাজে এই জায়গাটাও কীভাবে সরকার ট্যাকেল করবে সেদিকেও তাদের মনোযোগ দেওয়া দরকার। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।